হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আমি তোমাদের বর্ণালী ম্যাম। আজকে তোমাদের ক্লাস 10-এর আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের যে লাইফ সায়েন্স ক্লাস আছে আজকে, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই চ্যাপ্টারটা তোমাদের চলছিল। এরই যে সাব টপিক প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় ও হরমোন, এই প্রাণীদের হরমোন সম্পর্কে আজকে আমরা পড়তে চলেছি। দেখো, আমরা যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় পড়ছি, মানে কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড দুজনের মধ্যে যে সমন্বয় সাধন, তো এটা কিভাবে হয়, তো এই জিনিসটা মেনটেন করতে হরমোন বলে একটা রাসায়নিক পদার্থ আমাদের দেহে তৈরি হয়, আর যেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো আজকের এই চ্যাপ্টারটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো প্রত্যেককে বলবো, যারা যারা দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একদম দেখবে, স্কিপ করবে না, তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু পুরোটাই তোমাদের রেডি হয়ে যাবে, আর তারপরে কিন্তু আমরা সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। তো চলো তোমাদেরকে বলে দিই, যারা তোমরা জানো না, যে তোমাদের ইউটিউবে কিন্তু ক্লাস 10-এর সমস্ত ক্লাসগুলো, অর্থাৎ সায়েন্সের যে 3টে ক্লাস রয়েছে, তোমাদের মঙ্গলবার করে ফিজিক্যাল সায়েন্স ক্লাস আসে, যেটা আমিনুর স্যারের হয়, বৃহস্পতিবার করে ম্যাথ ক্লাস আসছে রেগুলারলি, আর শনিবার করে তোমাদের লাইফ সায়েন্স ক্লাস আসছে, যেটা আমি তোমাদের নিয়ে থাকি। তো এই ক্লাসগুলো কিন্তু ইউটিউবে প্রপার রুটিন অনুযায়ী প্রতি সপ্তাহে আসছে। তোমাদের এই ইউটিউবে কিন্তু তোমরা কমপ্লিট ফ্রিতে পুরো কন্টেন্ট তোমরা পেয়ে যাচ্ছ। তো প্রত্যেককে বলবো, যারা যারা জানে না তাদেরকেও একটু জানিয়ে দাও, তোমাদের বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দাও ভিডিওগুলো, যাতে তারাও কিন্তু ফ্রিতে এই সাহায্যটা নিতে পারে। তো চলো আজকের চ্যাপ্টারটা শুরু করা যাক, যে প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন। দেখো, হরমোন জিনিসটা কি আগে একটু বলে নিই। হরমোন বলতে কি বোঝায়, তার আগে একটা জিনিস বলে নিই, যে চ্যাপ্টারের নাম যেহেতু সমন্বয় সাধন, তো সমন্বয় সাধন বলতে আমরা কি বুঝি। এর আগের আমরা দুটো চ্যাপ্টার পড়েছি, একটা হচ্ছে উদ্ভিদের চলন, আর তারপরে আমরা কি পড়েছি, যে না উদ্ভিদ হরমোন সম্পর্কে, যে কিভাবে উদ্ভিদ সাড়া প্রদান করে। তো প্রাণীরাও তো সাড়া প্রদান করে। ধরো তোমার একটা গরম কোনো বস্তু, গরম চা তোমাকে দেওয়া হয়েছে, তুমি জাস্ট গরম চাটা ধরলে, এতটাই গরম যে তুমি হাতটা সরিয়ে নিলে। তো এই যে গরম ছ্যাঁকা লাগার পর তুমি যে হাতটা সরিয়ে নিচ্ছ, এই কারণটা কেন হলো? এই যে সমন্বয় সাধনটা, এটা কিসের মাধ্যমে হলো? এটা হলো, ধরো এই যে গরম বস্তুটা তুমি টাচ করলে, তো এই গরম বস্তুটা, যে গরম অনুভূতিটা তোমার ব্রেনে তখনই যাবে, কারণ আমাদের বডিতে বেশ কিছু নেটওয়ার্ক সিস্টেম রয়েছে। নেটওয়ার্ক সিস্টেম মানে, যেমন ধরো আমি একজনকে ফোন করছি, সে বিদেশে রয়েছে, তো বিদেশে তার কাছে ফোনটা বাজছে, সে ফোনটা রিসিভ করলে আমরা কথা বলতে পারছি। তো আমাদের মধ্যে এই যে কানেকশন বা কমিউনিকেশনটা হচ্ছে, কমিউনিকেশনটা কেন হচ্ছে? কারণ এই ডিস্টেন্সের মধ্যে কিন্তু নেটওয়ার্ক রয়েছে। যদি নেটওয়ার্ক না থাকে, তাহলে কি তুমি ফোনে কথা বলতে পারবে না? তাহলে আমাদের বডিতেও একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে কোনো সেন্স বা অনুভূতি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, কিসের থ্রুতে যাচ্ছে? আমাদের বডিতেও কিন্তু এরকম নেটওয়ার্ক সিস্টেম রয়েছে, আর যেটাকে বলা হয় কি আমাদের স্নায়ুতন্ত্র। ঠিক আছে, আমাদের নার্ভাস সিস্টেম। তো স্নায়ুতন্ত্র, ম্যাম আমরা তো হরমোন পড়ছি, আসছি, আমরা আগে এক এক করে বুঝে নিই। তো স্নায়ুতন্ত্র অর্থাৎ আমাদের বডিতে এরকম কারেন্টের তারের মতন সারা বডি জুড়ে একটা নেটওয়ার্ক সিস্টেম রয়েছে, যার মাধ্যমে কি হচ্ছে, আমাদের যে কোনো অনুভূতি বা যে কোনো সেন্স আমাদের সরাসরি ব্রেনে গিয়ে হিট করছে। তো আমাদের ব্রেন আর আমাদের যে স্পাইনাল কর্ড বা আমাদের মেরুদণ্ডের মধ্যে দিয়ে যেটা বয়ে গেছে, একটা সরু দণ্ডের মতো, মানে সরু সূত্রাকার অংশ, যেটাকে আমরা সুষমাকাণ্ড বলি। তো এই মস্তিষ্ক আর সুষমাকাণ্ড, এইখান থেকে সমস্ত রকম তার বা নেটওয়ার্ক সমস্ত আমাদের বডিতে কিন্তু ছড়িয়ে রয়েছে। তাই তোমার পায়ে গরম টাচ লাগুক বা যেখানে টাচ লাগুক, তুমি কিন্তু সেন্স করতে পারো সেটা তোমার ব্রেনে গিয়ে হিট করছে। তো এবার ধরো তুমি তোমার বন্ধুর সাথে ঝগড়া করছো, বা ক্লাসে তুমি চুপচাপ বসে আছো, তুমি ধরো নিজের মনের মতো করে চুপচাপ লিখছো, ক্লাস চুপচাপ, হঠাৎ করে তোমার বন্ধু পেছন থেকে এসে একটা মাথায় গাঁটটা মারলো। তো তুমি কি করবে? রেগে যাবে নিশ্চয়ই, বা তুমি বলবে কেন আমাকে মারলি। এবার বলো যে তোমাকে যে মারলো সেটা তুমি বুঝতে পারলে, কারণ তোমার ওখানে নার্ভ রয়েছে, সেই নেটওয়ার্কের থ্রুতে তোমার ব্রেনে গিয়ে হিট করলো। এইবার ব্রেনে যাওয়ার পর আমাদের ইমোশন জাগে। ব্রেনে যাওয়ার পর দেখো, কিছু কিছু মানুষ আছে যারা কি করবে, সোজা মারের বদলে মারই দিয়ে দেবে, সে তার বন্ধুকে মেরে দেবে। কেউ কেউ আছে যে বলবে তুই আমাকে মারলি কেন, আগে কারণ জিজ্ঞাসা করবে কেন মারলি। তো এই যে ডিফারেন্সগুলো, এই ডিফারেন্সগুলো কেন হয়? অর্থাৎ কোনো
কাজের বিরুদ্ধে তুমি যে সাড়াটা দেবে সেই সাড়াটা এক একটা মানুষের ক্ষেত্রে ভিন্ন হয় কেন? কারণ সেখানে শুধুমাত্র নার্ভাস সিস্টেম কাজ করছে না, সেখানে কিন্তু হরমোন বলে আরও এক ধরনের রাসায়নিক পদার্থ আছে যেটা কাজ করছে। তো তোমার ব্রেনে গিয়ে যখন হিট করলো যে না ও আমাকে মারলো, তাহলে এর ফলে তোমার একটা রাগ হবে বা একটা উত্তেজনা বা একটা স্টিমুলাস তোমার মধ্যে এলো, একটা উত্তেজনা তৈরি হলো। সেই উত্তেজনাপূর্ণ অবস্থায় তোমার কি হরমোন ক্ষরণ হচ্ছে? আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি বলে একটা গ্রন্থি আছে, যেখান থেকে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ হলো। এটাই অ্যাড্রিনালিন হরমোনটা কখন ক্ষরণ হয়? মানে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, সেই রাসায়নিক পদার্থটা ক্ষরণ হলো। কেন ক্ষরণ হলো? কারণ আমি একটা উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছি, যে আমার রাগ হচ্ছে বা খুব ভয় হচ্ছে, এরকম সময় কি হচ্ছে? ওই অ্যাড্রিনালিন হরমোন তৈরি হয়। আর এই হরমোনটা কি করছে? আমাদের ব্রেনে একটা ইমোশন তৈরি করছে, যে ব্রেন কিভাবে ওটার বিরুদ্ধে সাড়া দেবে। কেউ আছে খুব শান্ত, কারোর ক্ষেত্রে কম ক্ষরণ হয় হরমোন, সে শান্তভাবে ওটাকে হ্যান্ডেল করবে, যে না কি হয়েছে কারণ জানতে চাইবে, তারপর প্রপার কারণ জেনে ডিসিশন নেবে যে কি করা যাবে। কেউ কেউ আছে খুব রাগ, প্রচণ্ড হরমোন রিলিজ হয়ে গেছে, সে সোজা মেরে দিল। তো এইভাবে হরমোন কিন্তু বাকি জিনিসটাকে মেনটেন করছে। শুধুমাত্র নার্ভাস সিস্টেম যদি আমাদের থাকতো তাহলে কি হতো? তাহলে ওই তারের মাধ্যমে যে উদ্দীপনা সেটা প্রবাহিত হতো এবং তার বিরুদ্ধে সাড়াটাও প্রবাহিত হতো সেই কারক অঙ্গে। তার ফলে কি হতো? মানুষ থাকতো না, রোবট হয়ে যেত। তাহলে তো রোবটের মধ্যেও আমি এরকম নেটওয়ার্ক সিস্টেম তৈরি করে দিলে সেই রোবটটাও তো সেম কাজ করবে। তাহলে তো প্রত্যেকটা মানুষ সেম কাজ করতো। সেম কাজ করে না কেন? কারণ শুধুমাত্র নার্ভাস সিস্টেম না, নার্ভাস সিস্টেম ছাড়াও এক ধরনের রাসায়নিক পদার্থ যেটা তৈরি হয়, যেটাকে আমরা বলছি হরমোন। এই হরমোন কম বেশি ক্ষরিত হয় মানুষের মধ্যে। আর এই কম বেশি ক্ষরিত হওয়ার জন্য প্রত্যেকের যে সাড়া প্রদানের ঘটনা সেটা কিন্তু ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়। বোঝা গেল? তাহলে আজকে আমরা পড়তে চলেছি এই জৈব রাসায়নিক পদার্থ সম্পর্কে, যেটাকে বলছি হরমোন। আর এই হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? দেখো, উদ্ভিদের ক্ষেত্রে আমরা হরমোন পড়েছি, যেগুলো মূলত কি, উদ্ভিদের ক্ষেত্রে তো নার্ভাস সিস্টেম ছিল না, শুধুমাত্র হরমোনই তার চলন কার্যে সাহায্য করছিল। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে হরমোন কিন্তু তাদের রাসায়নিক সমন্বয়ে সাহায্য করছে। তাহলে প্রাণীদের ক্ষেত্রে হরমোন কোথা থেকে ক্ষরিত হবে? ক্ষরিত হওয়ার একটা নির্দিষ্ট স্থান আছে, যেগুলোকে বলা হয় অন্তঃক্ষরাতন্ত্র। আমাদের বডিতে এমন অনেক গ্রন্থি রয়েছে যে গ্রন্থিগুলো থেকে হরমোন ক্ষরণ হয়। তো যে গ্রন্থিগুলো থেকে হরমোন ক্ষরণ হয় সেগুলোকে বলা হচ্ছে কি, অন্তঃক্ষরা গ্রন্থি। আর আমাদের বডিতে যতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি প্রেজেন্ট রয়েছে, সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থিগুলোকে একত্রে বলা হবে অন্তঃক্ষরাতন্ত্র বা এন্ডোক্রাইন সিস্টেম। তাহলে চলো দেখে নিই, এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরাতন্ত্র বলতে কি বোঝায়। অন্তঃক্ষরা তন্ত্র। তাহলে অন্তঃক্ষরাতন্ত্রের মধ্যে কি কি অঙ্গ রয়েছে এখানে ছবিতে দেখতেই পাচ্ছ। আমাদের মস্তিষ্কের মধ্যে রয়েছে হাইপোথ্যালামাস, এটা একটা অন্তঃক্ষরাতন্ত্র মানে গ্রন্থি। তারপরে রয়েছে পিটুইটারি গ্রন্থি। তারপরে আমাদের গলায় রয়েছে থাইরয়েড গ্রন্থি। তারপরে কিডনির ওপরে রয়েছে অ্যাড্রিনালিন গ্রন্থি, প্যানক্রিয়াস বা অগ্নাশয়, আর রয়েছে গোনাডস মানে শুক্রাশয় এবং ডিম্বাশয়। এই দুটো অংশ রয়েছে পুরুষ আর স্ত্রীর মধ্যে। তাহলে এই যে গ্রন্থিগুলো, এই গ্রন্থিগুলোকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি কেন বলছি? দেখো, অন্তঃক্ষরা গ্রন্থি বলতে তাকেই বোঝায় যে সমস্ত গ্রন্থির ক্ষরণ, মানে যে সমস্ত গ্রন্থির বাইরে কোনো নালীপথ থাকবে না, সরাসরি গ্রন্থি থেকে ক্ষরিত পদার্থ কোথায় চলে যাবে? রক্তবাহে মিশে যাবে। ধরো এই গ্রন্থিগুলো কোথায় থাকে? আমাদের ত্বকের কোষে থাকতে পারে, মানে ত্বক কোষ বা যে কোনো জায়গায় কিন্তু এরকম গ্রন্থি তৈরি হতে পারে। তো যে কোনো কোষ, যে কোষগুলো একটু কিউব আকৃতির হয়, মানে এরকম লম্ব আকৃতির হয় কোষগুলো, এই ধরনের কোষ ধরো কিছু ক্ষরণ করছে। কি ক্ষরণ করলো? কিছু একটা বস্তু সে ক্ষরণ করলো। সে ক্ষরণ বস্তুটা কোষের বাইরে বেরিয়ে আসলো। বাইরে বেরিয়ে এসে কোনো নালীপথে না, সরাসরি কোথায় মিশছে? রক্তে মিশছে। এটা ধরো রক্তবাহ, এই রক্তবাহের মধ্যে চলে যাচ্ছে এবং রক্তের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় বাহিত হয়ে সেই নির্দিষ্ট কাজটা সম্পন্ন করছে। তো যে সমস্ত গ্রন্থির ক্ষরণ নির্দিষ্ট নালীপথে না গিয়ে রক্তের মাধ্যমে অন্য কোথাও যায়, সেই গ্রন্থিগুলোকে আমরা কি বলছি? অন্তঃক্ষরা গ্রন্থি। আর এই ধরনের গ্রন্থি থেকে যে নিঃসৃত পদার্থ, এই পদার্থটার নাম কি? এই পদার্থটার নাম হচ্ছে হরমোন। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি ক্ষরিত হয়? হরমোন ক্ষরিত হয়। হরমোন কার মাধ্যমে বাহিত হয়? রক্তবাহের মাধ্যমে বাহিত হয় এবং এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে নির্দিষ্ট টার্গেট কোষে গিয়ে কাজ করছে।
বোঝা গেল? চলো, তাহলে এটা হয়ে গেল হরমোন। এবার আসছি আরও কিছু গ্রন্থি হয়। কি কি গ্রন্থি হয় ম্যাম? বহিঃক্ষরা গ্রন্থি হতে পারে, বহিঃক্ষরা গ্রন্থি হতে পারে, আর হতে পারে মিশ্র গ্রন্থি। দেখো আজকে কিন্তু আমরা কিছু মিশ্র গ্রন্থি সম্পর্কেও জানবো। মিশ্র গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলবো? ধরো এই যে পাকস্থলী রয়েছে, তো পাকস্থলীর সাইডে এরকম কোষে বেশ কিছু গ্রন্থি এরকম দেখতে পাওয়া যায়, যে গ্রন্থির ক্ষরণগুলো নির্দিষ্ট নালীপথে, দেখো পাকস্থলীর এই নালীপথে, ক্ষুদ্রান্তের নালীপথে, অন্য কোথাও যাচ্ছে না, রক্তবাহে মিশছে না, এখানেই মিশছে। তো নির্দিষ্ট নালীপথে যখন মিশছে তখন সেই ধরনের গ্রন্থিগুলোকে কি বলা হচ্ছে? বহিঃক্ষরা গ্রন্থি। আর মিশ্র গ্রন্থি কাকে বলবো? মিশ্র গ্রন্থির এক্সাম্পল হয়ে যাবে অগ্নাশয়, শুক্রাশয়, অগ্নাশয়, শুক্রাশয়, এগুলো হচ্ছে মিশ্র গ্রন্থি। কেন মিশ্র গ্রন্থি? কারণ এই যে অগ্নাশয়, অগ্নাশয়ের গঠন যদি আমরা দেখি, এরকম ধরো অগ্নাশয় রয়েছে, এই অগ্নাশয়ের কিছু ক্ষরণ নির্দিষ্ট নালীপথে শুক্রাশয়ে আসে। এই দেখো এখানে অগ্নাশয় রয়েছে, তো এখান থেকে ধরো অগ্নাশয়টা এরকম ভাবে থাকে। আমি যদি দেখাই, এই যে এই ধরো অগ্নাশয়, ঠিক আছে, আর এইখানটা কি থাকে? পাকস্থলী থাকে। মানে এই পাকস্থলী এখানে আসছে, এই যে পাকস্থলী, তারপরে থাকবে কি? ক্ষুদ্রান্ত স্টার্ট হচ্ছে। তো অগ্নাশয়ের কিছুটা ক্ষরণ এই নির্দিষ্ট নালীপথে কোথায় আসছে? এটা মিশ্রিত থাকে পিত্তথলির সাথে, মিশ্রিত থাকে এই জায়গাটা, মিক্স থাকে, এই যে। তো এখান থেকে কিছুটা ক্ষরিত বস্তু কি আসছে? এই নালীপথে ক্ষুদ্রান্তে আসছে, তাহলে এটাকে বহিঃক্ষরা বলতে পারি। আবার দেখা যাচ্ছে এর মধ্যে থাকা বেশ কিছু কোষ রয়েছে, যে কোষগুলো থেকে বেশ কিছু পদার্থ ক্ষরিত হচ্ছে, যেগুলো সরাসরি কোথায় মিশছে? সরাসরি রক্তবাহে মিশছে। এগুলো আবার কোথায় মিশছে? সরাসরি রক্তবাহে মিশছে। তাহলে এই গ্রন্থিগুলো থেকে কিছু ক্ষরণ নির্দিষ্ট নালীপথে যায়, আবার কিছু ক্ষরণ রক্তবাহে সরাসরি মেশে। তাই জন্য এই ধরনের গ্রন্থিগুলোকে বলা হয় মিশ্র গ্রন্থি, ঠিক আছে? তো অগ্নাশয়, শুক্রাশয় থেকে কি ক্ষরণ হচ্ছে? শুক্রাশয় থেকে তোমার শুক্রাণু তৈরি হয়, শুক্রাণু নির্দিষ্ট নালীপথে দেহের বাইরে নির্গত হয়। কিন্তু শুক্রাশয়ের আরও একটা কোষ রয়েছে যেটাকে বলা হয় লেডিগের আন্তর্কোষ, সেখান থেকে কি? টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়। আর এই টেস্টোস্টেরন হরমোন কি করছে? নির্দিষ্ট নালীপথে না, সরাসরি রক্তবাহে মিশে যাচ্ছে, এবং রক্তবাহে মিশে কিন্তু নির্দিষ্ট টার্গেট কোষে গিয়ে কাজ করছে। তো এই জন্য অগ্নাশয় আর শুক্রাশয়কে আমরা কি বলছি? মিশ্র গ্রন্থি বলছি। বোঝা গেল? তাহলে 3 প্রকার গ্রন্থি আমাদের দেহে পাওয়া যায়। তো আজকে আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে অন্তঃক্ষরা তন্ত্রের অন্তঃক্ষরা গ্রন্থি আর হচ্ছে মিশ্র গ্রন্থি। কারণ মিশ্র গ্রন্থি থেকেও হরমোন ক্ষরণ হয়, তাই না? তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি আর মিশ্র গ্রন্থি এগুলোকে সবগুলোকে মিলে আমরা কি বলছি? অন্তঃক্ষরা তন্ত্র। ক্লিয়ার? তাহলে এই প্রত্যেকটা এই তন্ত্র থেকে কি ক্ষরিত হচ্ছে? হরমোন ক্ষরণ হচ্ছে। এবার যেটা দেখব, হরমোন, প্রাণীদের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা এবং হরমোন। হরমোন আমাদের দেহে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। কি কি কাজ করতে পারে? দেখো, কিছু কিছু হরমোন আছে, ওই যে বললাম, খুব উত্তেজনাপূর্ণ সময়ে তৈরি হয়। যেমন ধরো সন্ধে হয়ে গেছে, একটা ফাঁকা রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, হ্যাঁ, বা অনেকটা রাত হয়ে গেছে, একটা ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, সেই সময় দূরে কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখলে সাদা শাড়ি পরে, কি হবে? কি হবে? হবে হচ্ছে হঠাৎ করে দেখে ভয় পেয়ে যাবে, অন্ধকারের মধ্যে কে দাঁড়িয়ে আছে। তো ভয় পেয়ে গেলে কি কি হবে বলো? তোমরা নিজেরাই কল্পনা করো। ধরো হঠাৎ সামনে এরকম একটা ইমেজ তুমি দেখতে পাচ্ছ, তুমি ভয় পেয়ে তোমার মধ্যে কী কী রিয়াকশান হচ্ছে? হার্টবিট বেড়ে যাবে, তাই তো? ভয় পেলে আমাদের কি হয়? হার্টবিট বেড়ে যায়, ত্বকের রোমগুলো খারাপ হয়ে যায়, গায়ে কাটা কাটা দেয়, তাই তো? আর কি কি হচ্ছে? শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে, কারণ হার্টবিট বাড়ছে, দ্রুত নিঃশ্বাস নিচ্ছ, একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে না এখান থেকে পালাতে হবে, বা মস্তিষ্ক বলছে যে কিছু একটা করতে হবে, এখান থেকে বাঁচতে হবে। তো এগুলো কেন হয়? একটা নির্দিষ্ট হরমোন তৈরির মাধ্যমে, ঠিক আছে? হরমোন তৈরির মাধ্যমে। কি হরমোন তৈরি হয়? তখন অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ হয়, যখন ভয়, রাগ, উত্তেজনাপূর্ণ যে সময়গুলো, সেই সময়ে বিভিন্ন উত্তেজনা আসলে কি হচ্ছে? তোমার মধ্যে অ্যাড্রিনালিন হরমোন তৈরি হচ্ছে, যেটা এই কাজগুলো করছে। আচ্ছা, কিছু কিছু হরমোন আছে যেগুলো রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে।
ঠিক আছে, আমাদের রক্তের মধ্যে গ্লুকোজ কতটা অ্যামাউন্টে থাকবে, বেশি গ্লুকোজ হয়ে গেলে কি হয়ে যাবে, আমাদের ডায়াবেটিস রোগ হয়ে যাবে, তখন আমরা মিষ্টি খেতে পারবো না। তো রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের বডিতে একটা হরমোন তৈরি হয়। তুমি মিষ্টি খাবে না, সেটা তোমার বডি সহ্য করবে না, তাই জন্য একটা হরমোন তৈরি হয় যার নাম হচ্ছে ইনসুলিন। আর সেই ইনসুলিন হরমোন কি করছে, তোমার বডির যে রক্তের মধ্যে শর্করার মাত্রা, সেই শর্করার মাত্রাটাকে কমিয়ে দিচ্ছে আস্তে আস্তে, যাতে তোমার ডায়াবেটিস বা রোগ না হয়। আরও কিছু হরমোন আছে যেগুলো বিএমআর নিয়ন্ত্রণ করে। বিএমআর মানে কি, বেসাল মেটাবলিক রেট। আমাদের নির্দিষ্ট কাজকর্ম, শারীরিক যত শারীরবৃত্তীয় কাজ রয়েছে সেগুলো মেনটেন করার জন্য যতটা ক্যালোরির প্রয়োজন সেগুলোকে বলা হচ্ছে বিএমআর। তো বিএমআর মেনটেন করার জন্য আমাদের বেশ কিছু হরমোন তৈরি হয়। জনন গ্রন্থির বৃদ্ধি, আমরা যে আস্তে আস্তে বড় হচ্ছি, পরিণত হচ্ছি, একটা সময় পর বয়ঃসন্ধিকাল, তারপরে কি হচ্ছে, জনন গ্রন্থিগুলো আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়। সেগুলোও কেন হয়, নির্দিষ্ট কিছু হরমোন ক্ষরণের জন্য এই জনন গ্রন্থির বৃদ্ধি হয়ে থাকে। তো এরকম হরমোনের বিভিন্ন ধরনের কাজ কিন্তু প্রাণীদেহে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, চল নেক্সট, প্রাণী হরমোনের বৈশিষ্ট্য। হরমোনের উৎস কি, হরমোনের উৎস মূলত অন্তঃক্ষরা গ্রন্থি, বিভিন্ন যে কোনো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন উৎপত্তি লাভ করে। রাসায়নিক প্রকৃতি, হরমোন কি নিয়ে তৈরি হয়, হরমোন প্রোটিন ধর্মী হতে পারে, অ্যামাইনো ধর্মী হতে পারে, ঠিক আছে, গ্লাইকোপ্রোটিন ধর্মী হতে পারে, পেপটাইড ধর্মী হতে পারে, স্টেরয়েড ধর্মী হতে পারে, যে কোনো উপাদান নিয়ে তৈরি হতে পারে, যে কোনো রাসায়নিক উপাদান নিয়ে, যার জন্য এটাকে জৈব রাসায়নিক পদার্থ বলা হয়। পরিবহনের পদ্ধতি, কিসের মাধ্যমে পরিবহন হবে, রক্তবাহের মাধ্যমে। ঠিক আছে, এটা কিসের মাধ্যমে পরিবহন হচ্ছে, রক্তবাহের মাধ্যমে, যেখান থেকে উৎপত্তি লাভ করলো সেখান থেকে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করবে, টার্গেট কোষে গিয়ে কাজ করবে। কাজ ও পরিণতি, কাজ কিভাবে করবে, এই ধরো টার্গেট কোষটা রয়েছে, এটা ধরো টার্গেট কোষ, কোষ পর্দা, তো পর্দার মধ্যে বিভিন্ন গ্রাহক থাকে, হরমোন গ্রাহক বা রিসেপ্টর। তো ওই রিসেপ্টরের সাথে কি হবে, যুক্ত হওয়ার পর নির্দিষ্ট কাজ করবে, মানে নির্দিষ্ট কোনো জৈব যৌগ তৈরি করবে। ঠিক আছে, এইভাবে কাজ করে। বাহক রূপে হরমোন কি করে, এক মিনিট, হরমোন কি করছে, রক্তবাহের মাধ্যমে বাহিত হয়ে নির্দিষ্ট টার্গেট কোষে গিয়ে কাজ করছে। আর কি, নিয়ন্ত্রক রূপে হরমোন, অনেক হরমোন কি অন্য কোনো কাজকে নিয়ন্ত্রণ করতে পারে, যেমন বিএমআর নিয়ন্ত্রণ করে, আমাদের হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ। আবার একটা হরমোন অন্য হরমোনের কাজকেও নিয়ন্ত্রণ করতে পারে, যেটাকে দ্বৈত নিয়ন্ত্রণ বলা হয়। হ্যাঁ, কার ক্ষেত্রে হয়, ইনসুলিন, গ্লুকাগন, এই দুটো হরমোন, একজন কি করছে, শর্করার মাত্রা কমাচ্ছে, ইনসুলিন কমাচ্ছে, গ্লুকাগন আবার শর্করার মাত্রা বৃদ্ধি করে দিচ্ছে। তাহলে এরা দুজন মিলে কি করছে, একটা মেনটেন করছে, দুটো শর্করার মাত্রাটাকে মেনটেন করছে, একজন কমিয়ে একজন বাড়িয়ে। ঠিক আছে, এই কাজগুলো হয়ে থাকে। তো এগুলো গেল বেসিক হরমোনের বৈশিষ্ট্য। তো আমরা এর আগের দিন উদ্ভিদ হরমোন পড়েছি, আর আজকে প্রাণী হরমোন পড়বো। তো এদের মধ্যে বেসিক কিছু পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে, উদ্ভিদ হরমোন কোথা থেকে উৎপত্তি লাভ করে, উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল, যেই জায়গাগুলো থেকে উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর প্রাণী হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করে। উদ্ভিদ হরমোন কিসের মাধ্যমে বাহিত হয়, আগের দিন আমরা বলেছি জাইলেম আর ফ্লোয়েমের মাধ্যমে বাহিত হয়। প্রাণী হরমোন কিসের মাধ্যমে, রক্তলসিকার মাধ্যমে বাহিত হচ্ছে। উদ্ভিদ হরমোন মূলত জৈব অম্ল বা ক্ষারধর্মী হয়, আমরা পড়েছি না, অ্যাসিডিক প্রকৃতির, আম্লিক প্রকৃতির হয়, নয়তো ক্ষারধর্মী হয়ে থাকে। আর প্রাণী হরমোন প্রোটিন ধর্মী হতে পারে, স্টেরয়েড হতে পারে, গ্লাইকোপ্রোটিন ধর্মী হতে পারে, পেপটাইড ধর্মী হতে পারে। ক্রিয়া পদ্ধতি, উদ্ভিদ হরমোন ডিএনএ, আরএনএ প্রভৃতি সংশ্লেষের মাধ্যমে কাজ করে, আর এটা নির্দিষ্ট জিনকে সক্রিয় করে, কোষের মধ্যে থাকা জিনকে সক্রিয় করে। ঠিক আছে, ডিএনএ কে সক্রিয় করার মাধ্যমে কাজ করে। তো এই হচ্ছে বেসিক এদের মধ্যে পার্থক্য। চলো এবার আমরা প্রত্যেকটা হরমোনের কাজ জেনে নেব। ঠিক আছে, চলো কি কি রয়েছে। প্রথম যেটা রয়েছে, মানবদেহের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি এবং তা থেকে ক্ষরিত হরমোন। প্রথম রয়েছে হাইপোথ্যালামাস, এই যে ছবিটা দেখো, আমাদের ব্রেন বা মস্তিষ্কের ছবি, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলছি, হাইপোথ্যালামাস। এই অংশটাকে বলছি হাইপোথ্যালামাস। তাহলে এই অংশ থেকে বেশ কিছু হরমোন ক্ষরিত হয়। কি কি হরমোন ক্ষরিত হয় আগে বলে দিই, এটার অবস্থান এখানে লেখা আছে, দেখো, অগ্রমস্তিষ্কের ডায়ানসেফালান অংশে অবস্থিত, তৃতীয় মস্তিষ্কের নিলয়ের নিচে হাইপোথ্যালামাস অবস্থিত। এবার এই জায়গা থেকে প্রচুর হরমোন ক্ষরিত হয়। অতগুলো হরমোনের নাম তোমাদের বইতে লেখাও নেই, প্রায় 10টার উপর হরমোন ক্ষরিত হয়। তো এই হরমোনগুলো মূলত কি ধরনের হয়ে থাকে, হয় রিলিজিং হরমোন, নয়তো ইনহিবিটিং হরমোন। মানে এরপরে আমরা আরেকটা গ্রন্থি পড়বো যার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি। আর এই পিটুইটারি গ্রন্থি থেকে ম্যাক্সিমাম এত হরমোন ক্ষরিত হয় যে হরমোনগুলো আমাদের বডির বিভিন্ন কাজ মেনটেন করছে বা অন্যান্য কোনো গ্রন্থির ক্ষরণকে মেনটেন করছে। তাই জন্য পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়।
কিন্তু পিটুইটারির কাজকে আবার মেনটেন করছে কে না হাইপোথ্যালামাস। দেখা যাচ্ছে হাইপোথ্যালামাস থেকে বেশ কিছু হরমোন খরিত হচ্ছে, যে হরমোনগুলো রিলিজ হলে তবে গিয়ে পিটুইটারির হরমোন রিলিজ হবে। আবার হাইপোথ্যালামাস থেকে এমন কিছু হরমোন খরিত হচ্ছে যে হরমোনগুলো পিটুইটারি থেকে নির্দিষ্ট কোনো হরমোন ক্ষরণকে বাধা দিচ্ছে। তাহলে এখান থেকে কি কি হরমোন নির্গত হয়, রিলিজিং বা ইনহিবিটিং। ধরে নাও আমি যদি বলি TRSH, ঠিক আছে, TRSH থাইরোট্রপিন রিলিজিং হরমোন, ঠিক আছে, বা TRH বলা যায় এটাকে, TRH থাইরক্সিন রিলিজিং হরমোন। এদিকে পিটুইটারিতে কি খরিত হয়, TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো এই হরমোনটা ক্ষরণ হলে তবেই TSH নির্গত হতে পারবে, ঠিক আছে, তাহলে এটা রিলিজিং হরমোন। আর কিছু কিছু আছে যেমন প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন। প্রোল্যাকটিন হরমোন কোথা থেকে খরিত হয়, পিটুইটারি থেকে খরিত হয়, যেটা দুগ্ধ নিঃসরণে সাহায্য করছে। তো পিটুইটারি থেকে প্রোল্যাকটিন হরমোন নির্গত তখনই হবে যখন হাইপোথ্যালামাস থেকে প্রোল্যাকটিন রিলিজিং হরমোন তৈরি হবে। কিন্তু ম্যাক্সিমাম টাইম কি হয়, ম্যাক্সিমাম টাইম আমাদের হাইপোথ্যালামাস থেকে প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন খরিত হয়। ইনহিবিট মানে বাধা দেওয়া। তো ম্যাক্সিমাম টাইম ইনহিবিটিং হরমোন ক্ষরণ হয় বলে সেই ইনহিবিটিং হরমোনের জন্য প্রোল্যাকটিন হরমোন পিটুইটারি নির্গত করতে পারে না। শুধুমাত্র যখন গর্ভাবস্থায় শিশু প্রসব হয়, শিশুর জন্ম হয়, শিশুর জন্মের পরেই হাইপোথ্যালামাস কি করে, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন রিলিজ করতে স্টার্ট করে, আর তখন প্রোল্যাকটিন হরমোন পিটুইটারি নির্গত করতে সক্ষম হয়, যার ফলে দুগ্ধ নিঃসরণ হয়, ঠিক আছে। তো এইভাবে পিটুইটারি গ্রন্থির হরমোন ক্ষরণকে মেনটেন করছে হাইপোথ্যালামাস, যেখানে বিভিন্ন ধরনের রিলিজিং আর ইনহিবিটিং হরমোন তৈরি হচ্ছে। আর কি হরমোন তৈরি হয়, ADH আর অক্সিটোসিন, এগুলো কিন্তু হাইপোথ্যালামাস থেকে উৎপত্তি লাভ করছে। ADH হচ্ছে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, যেটাকে ভেসোপ্রেসিনও বলা হয়, আর একটা হচ্ছে অক্সিটোসিন। তো এই দুটো হরমোন কি করছে, হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয়ে পিটুইটারিতে গিয়ে জমা হচ্ছে, কারণ পিটুইটারি কিন্তু এই হাইপোথ্যালামাসের নিচে এই জায়গাটাতেই অবস্থিত, ঠিক আছে। আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, বোঝা যাচ্ছে না আই থিঙ্ক, এই জায়গাটাই কিন্তু পিটুইটারি অবস্থিত। তো হাইপোথ্যালামাস থেকে এই দুটো হরমোন রিলিজ হয়ে পিটুইটারির পশ্চাৎ দেশে গিয়ে জমা হয়, তারপর পিটুইটারি থেকে রক্তে খরিত হয়। তো অনেকে বলবে পিটুইটারি থেকে এই হরমোন দুটো খরিত হয় না, তৈরি হয় কিন্তু হাইপোথ্যালামাস থেকে। তো ADH বা ভেসোপ্রেসিন এর কাজ কি, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। এটা রিলিজ হলে আমাদের যে কিডনি কি করে, কিডনি মূত্র উৎপাদন করে। কিডনির মধ্যে প্রচুর পরিমাণে নেফ্রন রয়েছে। নেফ্রনের যে পরাসংবর্ত নালিকা, যখন বেশি পরিমাণে মূত্র উৎপন্ন হয়ে যায় না, সেই নালিকা কি করে আবার পুনরায় বডিতে জল শোষণ করে নেয়। তো এই জল শোষণ করাটাকে, পুনর্শোষণ করাটাকে সাহায্য করে কে, ADH হরমোন। যদি ADH হরমোন খরিত না হয় তাহলে আমাদের ওই বৃক্কের মধ্যে কি নেফ্রনের মধ্যে যত মূত্র উৎপন্ন হচ্ছে টোটালটাই কিন্তু রিলিজ হয়ে যাবে দেহ থেকে, পুনর্শোষণটা হবে না, জলের পুনর্শোষণ হবে না, যার ফলে বেশি পরিমাণে মূত্র উৎপন্ন হবে, যেটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস রোগ। তো এই ডায়াবেটিস ইনসিপিডাস কার জন্য হয়, ADH হরমোনের জন্য হয়ে থাকে, ADH হরমোনের কম ক্ষরণে। আরেকটা আছে অক্সিটোসিন। অক্সিটোসিন কি করছে, অক্সিটোসিন কিন্তু গর্ভাবস্থার পর অর্থাৎ শিশুর জন্মের পর দুগ্ধ নিঃসরণে সাহায্য করে। এই গেল দুটো হরমোন। এবার চলে আসে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন। পিটুইটারি গ্রন্থি থেকে, পিটুইটারি গ্রন্থি কোথায় থাকে, ওই যে বললাম হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের নিচেই দেখো ছোট্ট গ্ল্যান্ডটাকে বলছি পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারির, এটাকে বড় করে দেখানো হয়েছে, পিটুইটারির এটা হচ্ছে অগ্রখণ্ড, এটা হচ্ছে পশ্চাৎখণ্ড। অগ্রখণ্ড থেকে 5টা হরমোন খরিত হয়। কি কি হরমোন, একটা হচ্ছে ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, আরেকটা হচ্ছে গ্রোথ হরমোন বা GH, আর কি কি আছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপিন হরমোন আর লিউটিওট্রপিক হরমোন বা প্রোল্যাকটিন। এই 5টা হরমোন খরিত হয়। তো এই প্রত্যেকটা হরমোনের কাজ কি একটু দেখে নিই। ACTH বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এই হরমোনটা কি কাজ করবে, মূলত এটি অ্যাড্রিনাল কর্টেক্সের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। অ্যাড্রিনাল কর্টেক্স কোথায় থাকে, আমাদের যে কিডনি রয়েছে, এই ধরো কিডনি রয়েছে, এই ধরো কিডনি রয়েছে, কিডনির ওপরে এই জায়গায় অ্যাড্রিনাল গ্রন্থি খরিত থাকে।
আর এই জায়গায় থাকে কর্টেক্স অঞ্চল। এই জায়গা দিয়ে বেশ কিছু হরমোন খরিত হয়, সেই হরমোনের ক্ষরণকে কে মেনটেন করবে? ACTH। এই হরমোনটা খরিত হয়ে ওখানে যাবে, সে গিয়ে ওই অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করবে, তারপর সেখান থেকে বাকি হরমোন খরিত হবে। তো এটা অন্য গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। গ্রোথ হরমোন, এই গ্রোথ হরমোন কি করে? প্রাণীদেহের বৃদ্ধিতে সাহায্য করবে, প্রাণীদের বৃদ্ধিতে সাহায্য করবে, উচ্চতা বৃদ্ধি, কোষ বিভাজন বৃদ্ধি, সব দিক থেকে, অস্থিপেশির বৃদ্ধি, সব দিক থেকে বৃদ্ধিতে সাহায্য করবে গ্রোথ হরমোন। আর কি রয়েছে? রয়েছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটাও এক ধরনের হরমোন যেটা থাইরয়েড গ্রন্থির হরমোনকে, থাইরয়েড গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, থাইরয়েড গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। থাইরয়েড গ্রন্থি কোথায় রয়েছে? এই ধরো আমাদের শ্বাসনালী রয়েছে, শ্বাসনালীর এই জায়গায় রয়েছে থাইরয়েড গ্রন্থি, এরকমভাবে থাইরয়েড গ্রন্থি উপস্থিত। ঠিক আছে, থাইরয়েড গ্রন্থি। এই থাইরয়েড গ্রন্থি কি করবে? এই TSH হরমোন, এই TSH হরমোন একে উদ্দীপিত করলো, তবে গিয়ে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তো তবে গিয়ে থাইরক্সিন হরমোন ক্ষরণ করবে, থাইরক্সিন ক্ষরণ করবে। বোঝা গেল? তাহলে এ কি করছে? থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করছে হরমোন ক্ষরণে। গেল। গোনাডোট্রপিক হরমোন GTH, এটা কি করবে? এটা হচ্ছে গোনাডোট্রপিক হরমোন দু রকমের আছে, একটা হচ্ছে FSH যেটাকে বলা হয় ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা কি করবে? স্ত্রীদের ডিম্বাশয়ে যাবে, ডিম্বাশয়ে গিয়ে ডিম্বাশয়কে উদ্দীপিত করবে, ডিম্বাশয়ে কি তৈরি করবে? ফলিকল তৈরিতে সাহায্য করবে, পরিণত ফলিকল তৈরিতে সাহায্য করবে, যেখান থেকে আবার ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হবে। ঠিক আছে, তো FSH হরমোন কি করলো? সরাসরি জনন গ্রন্থিকে উদ্দীপিত করছে অন্য হরমোন ক্ষরণে। তারপরে আরেকটা LH হরমোন রয়েছে, লিউটিনাইজিং হরমোন, লিউটিনাইজিং হরমোন। এই হরমোনটা কি করবে? এই ইস্ট্রোজেন তৈরি হয় কার মধ্যে থেকে? এইটাকে বলা হয় পরিণত ডিম্বথলি, পরিণত ডিম্বথলি। আর এই পরিণত ডিম্বথলির মধ্যে থাকে ডিম্বাণু, সেই ডিম্বাণুর রিলিজ হয়ে যাওয়াতে সাহায্য করছে, অর্থাৎ ওভিউলেশন। ঠিক আছে, FSH হরমোন কি করে? ডিম্বাশয়কে উদ্দীপিত করে, যেখানে একটা করে কি তৈরি হয়? পরিণত ডিম্বথলি তৈরি হয়, যার মধ্যে থাকে ডিম্বাণু মানে গ্যামেটটা। সেই গ্যামেটটাকে রিলিজ হতে, মানে ডিম্বথলি থেকে গ্যামেট রিলিজ হওয়াটাকে কি বলা হয়? ওভিউলেশন বলা হয়। আর এই ওভিউলেশনে কে সাহায্য করে? আরেকটা গোনাডোট্রপিন হরমোন যার নাম হচ্ছে LH, লিউটিনাইজিং হরমোন। আর পুরুষদের ক্ষেত্রেও কি থাকবে? পুরুষদের ক্ষেত্রেও কিন্তু LH থাকবে, লিউটিনাইজিং হরমোন, সেটা কিন্তু শুক্রাশয়ের শুক্রাণু নির্গমনে সাহায্য করবে। ঠিক আছে, আর কি রয়েছে? প্রোল্যাকটিন হরমোন, প্রোল্যাকটিন হরমোন কিসে সাহায্য করে? দুগ্ধক্ষরণে সাহায্য করবে, দুগ্ধক্ষরণে সাহায্য করে। এই গেল পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন। এরপর চলে আসছে থাইরয়েড গ্রন্থি। ওই যে চলে এলাম থাইরয়েড গ্রন্থি, যেটা আমাদের শ্বাসনালী রয়েছে, শ্বাসনালীর দুপাশে কিন্তু অবস্থিত। তো এই থাইরয়েড গ্রন্থি থেকে কি হরমোন খরিত হয়? এখানে লেখা আছে দেখো, থাইরক্সিন হরমোন খরিত হয়, যার আরেকটা নাম হচ্ছে টেট্রা আয়োডোথাইরোনিন বা T4, কারণ এতে 4টি আয়োডিন বিশিষ্ট হরমোন, এটা এর মধ্যে প্রচুর পরিমাণে আয়োডিন প্রেজেন্ট থাকে। তাহলে এই থাইরক্সিন হরমোনের কাজ কি? এই কাজগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। কোষে অক্সিজেন গ্রহণের মাত্রা বৃদ্ধি করে, BMR বৃদ্ধি করে, হৃদস্পন্দন হার বৃদ্ধি করবে, দেহের বৃদ্ধি পরিস্ফুরণ করবে, ক্ষুদ্রান্তে গ্লুকোজ শোষণে সাহায্য করবে, RBC পরিণত হতে সাহায্য করবে। এই থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোনও বলা হয়, যেহেতু এটা BMR বৃদ্ধি করে। BMR বৃদ্ধির জন্য কি প্রয়োজন? ক্যালোরি প্রয়োজন, তাই জন্য এটাকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট কি আছে? নেক্সট রয়েছে অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা অংশ। অগ্ন্যাশয়ের মধ্যে, এই যে অগ্ন্যাশয়ের মধ্যে কি বলেছি? দু রকমের কোষ থাকে, আলফা কোষ আর বিটা কোষ। আলফা কোষ থেকে খরিত হচ্ছে গ্লুকাগন, বিটা কোষ থেকে খরিত হচ্ছে ইনসুলিন। ইনসুলিনের মেন কাজ কি? ইনসুলিনের মেন কাজ হচ্ছে রক্তে
রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস করা। তো গ্লুকোজের পরিমাণ হ্রাস করতে গেলে কি কি করতে হবে? দেখো এখানে বলেছে গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে গ্লাইকোজেন তৈরিতে সাহায্য করে। তো যকৃৎ পেশিতে যত গ্লুকোজ থাকে সেই গ্লুকোজগুলোকে কিসে পরিণত করে দেয়? গ্লাইকোজেনে পরিণত করে দেয়, যার জন্য গ্লুকোজ হ্রাস পায়। তাহলে এই পদ্ধতিকে বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস। আবার নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয়। নিওগ্লুকোজেনেসিস বলতে কি বোঝায়? যে পদ্ধতিতে অন্যান্য কোনো অশর্করা, মানে প্রোটিন হতে পারে, ফ্যাট হতে পারে, প্রোটিন ফ্যাট থেকেও অনেক সময় গ্লুকোজ তৈরি করা যায়। তো প্রোটিন ফ্যাট বা অন্যান্য কোনো অশর্করা বস্তু থেকে যখন গ্লুকোজ তৈরি হয় সেটাকে বলা হয় নিওগ্লুকোজেনেসিস। আর এই প্রক্রিয়াটাকে ইনসুলিন বাধা দেবে, গ্লুকোজ তৈরি হতে দেওয়া যাবে না। তো এই নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয় ইনসুলিন, আর রক্তে শর্করার মাত্রা হ্রাস করে। তারপরে গ্লুকোজ, প্রোটিন, ফ্যাট এগুলো বিপাক করতে সাহায্য করে। আর কিটোন বডি উৎপাদনে বাধা দেয়। অনেক সময় ফ্যাট জারিত হলে না কিটোন বডি তৈরি হয়, সেই কিটোন বডিও তৈরি হতে দেয় না ইনসুলিন, যার জন্য এটাকে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হচ্ছে। আর আরেকটা রয়েছে গ্লুকাগন, পুরো এর উল্টো কাজগুলো করবে। গ্লুকাগন কি করবে? এর উল্টো কাজগুলো করবে। কি কি করছে? এ আবার গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় ভেঙে গ্লুকোজ উৎপাদন করে। গ্লাইকোজেনোলাইসিস, এটা গ্লাইকোজেনেসিস, এটা গ্লাইকোজেনোলাইসিস, মানে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি, কারণ এই গ্লুকোজ বাড়াবে যেখান থেকে গ্লুকোজ তৈরি করা যায়। নিওগ্লুকোজেনেসিস করবে, নিওগ্লুকোজেনেসিস, যাতে অন্যান্য কোনো অশর্করা থেকে গ্লুকোজ তৈরি হয়। তারপরে ফ্যাট জারণে যে কিটোন বডি, সেই কিটোন বডি উৎপাদন করবে। মানে এর যা যা কাজ, এর হচ্ছে বিপরীতধর্মী কাজ। ঠিক আছে, চলো নেক্সট রয়েছে অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি কি বললাম? এই যে কিডনি, আমাদের কিডনির ওপরে যে এই গ্রন্থিটাকে বলছি আমরা অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি মানে দুটো অংশ। এই যে বাইরের প্রাচীরের অংশটাকে বলা হচ্ছে কি? কর্টেক্স অঞ্চল, আর ভেতরে ফাঁপা জায়গাটাকে বলা হয় মেডুলা। তো কর্টেক্স থেকে ক্ষরিত হয় গ্লুকোকর্টিকয়েড, মিনারেল কর্টিকয়েড, সেক্স কর্টিকয়েড, এই কর্টিকয়েড হরমোন ক্ষরণ হয়। আর মেডুলা অঞ্চল থেকে অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ হয়। তোমাদের এই দুটোর কাজ পড়তে হবে, অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন, মেডুলা অঞ্চল থেকে যেগুলো ক্ষরিত হয়। তো মেডুলা অঞ্চল থেকে যে অ্যাড্রিনালিন ক্ষরিত হয়, অ্যাড্রিনালিনের কাজ কি? ওই যে বললাম, যখন ভয় পাও, উত্তেজনাপূর্ণ সময়, সেই সময় আমাদের অ্যাড্রিনালিন হরমোন তৈরি হয়। আর এই অ্যাড্রিনালিন কি করে? হৃদস্পন্দন বৃদ্ধি করবে, রক্তচাপ বেড়ে যাবে। যখন হৃদস্পন্দন বাড়বে, হার্টবিট বেশি হবে, তখন রক্ত দ্রুত বেগে তৈরি হবে, যার ফলে রক্তবাহের প্রাচীর মানে মধ্যে দিয়ে যখন রক্ত যাবে, স্পিডে যাওয়ার ফলে প্রাচীরে কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করবে, মানে রক্তচাপ বাড়বে। তাহলে রক্তচাপ বৃদ্ধি করে, শ্বাসক্রিয়া বৃদ্ধি পায়। ভয় পেলে কি হয়? শ্বাস বেড়ে যায়, প্রশ্বাস বেড়ে যায়। খাদ্যের বিচরণ হ্রাস, দেখবে তখন খিদে সব উড়ে যাবে, খিদে ঘুম উড়ে যাবে সব, ত্বকের রোম খাড়া হয়ে যায়। এই কাজগুলো করছে অ্যাড্রিনালিন হরমোন। আর নর অ্যাড্রিনালিন কি করে? এটাও রক্তচাপ বৃদ্ধি করে, যাতে আমাদের বাকি পেশি কোষগুলোতে রক্ত সরবরাহ ভালো হয়। ঠিক আছে, আর মস্তিষ্কেও অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। এই কাজগুলো করে থাকে তোমার নর অ্যাড্রিনালিন। আর রয়েছে লাস্টে শুক্রাশয় আর ডিম্বাশয়। শুক্রাশয় থেকে কি ক্ষরণ হয়? টেস্টোস্টেরন। শুক্রাশয়ের এই যে ভেতরে, এটা হচ্ছে শুক্রাশয়, শুক্রাশয়কে কাটলে এই অংশ দেখতে পাওয়া যায়। এই যে ব্লু কালারের যে নালিকাগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় সেমিনিফেরাস নালিকা, যার মধ্যে শুক্রাণু তৈরি হয়। আমাদের ওই নালিকা দেখে কাজ নেই। তো এই যে হোয়াইট কালার যে রিজিয়নটা, এই স্থানে বেশ কিছু কোষ দেখতে পাওয়া যায়, যেগুলোকে বলা হয় লেডিগের আন্তর্কোষ। সেই লেডিগের আন্তর্কোষ থেকে তৈরি হয় টেস্টোস্টেরন হরমোন। আর এই টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হলে, কখন ক্ষরণ হয়? পুরুষদের বয়ঃসন্ধিকালের পর থেকে, যে সময়ের পর তাদের শুক্রাশয়ের গঠন আরও পূর্ণাঙ্গ হবে, মানে গঠন বৃদ্ধি পাবে, যৌনাঙ্গ কি হচ্ছে, বিভিন্ন জনন অঙ্গগুলোর বৃদ্ধি ঘটবে, আর গৌণ যৌন লক্ষণ প্রকাশ পাবে, যেমন গোপদাড়ি গজাবে, পুরুষের গলার স্বর ভারী হবে, পেশিবহুল চেহারা তৈরি হবে, এই সমস্ত গৌণ যৌন লক্ষণগুলো প্রকাশ পায়। আর নিষেক ক্ষমতা বৃদ্ধি পাবে, যে শুক্রাণু উৎপাদন হয় সেই শুক্রাণুর নিষেক ক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পায়, বিএমআর বৃদ্ধি পায়। ঠিক আছে, এগুলো গেল শুক্রাশয়ের গঠন। আর ডিম্বাশয়ের গঠন, ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, এই দু প্রকার হরমোন ক্ষরণ হচ্ছে। কোথা থেকে? ডিম্বাশয় যেটা তৈরি হয়, এই যে ডিম্বাশয়, এই ডিম্বাশয়ের মধ্যে তৈরি হয় ডিম্বথলি। তো ডিম্বথলির মধ্যে কি বলেছি, কি থাকে? ডিম্বাণু থাকে। তো এই ডিম্বথলি থেকে কি ক্ষরণ হবে? ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হবে। এবার এই ডিম্বথলি থেকে যখন ডিম্বাণুটা বেরিয়ে যাবে আর ফাঁকা থলিটা পড়ে থাকবে, এই ফাঁকা থলিটাকে বলা হয় কর্পাস লিউটিয়াম। এই ফাঁকা গ্রন্থি থেকে ক্ষরিত হবে প্রোজেস্টেরন হরমোন। বোঝা গেল? তাহলে পরিণত ডিম্বথলি থেকে, আমি এটা লিখে দিই, পরিণত ডিম্বথলি থেকে তৈরি হচ্ছে কি? ইস্ট্রোজেন হরমোন।
আর ডিম্বাণু নিঃসরণের পর যেটা পড়ে থাকছে এটাকে বলা হয় পিত গ্রন্থি, আর এই পিত গ্রন্থি থেকে তৈরি হয় প্রোজেস্টেরন হরমোন। তো ইস্ট্রোজেনের কাজ কি? বয়ঃসন্ধিকালে মহিলাদের যে জননাঙ্গ সেগুলো বৃদ্ধি ঘটায়, ডিম্বাশয়ের বৃদ্ধি ঘটাবে, জরায়ু বৃদ্ধি ঘটাবে, তারপরে স্তন গ্রন্থির বৃদ্ধি ঘটাবে, মাসিক চক্র নিয়ন্ত্রণ বা যে রজচক্র যেটা বয়ঃসন্ধিকালের পর থেকে হয় সেটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। আর এদিকে প্রোজেস্টেরন কি করবে? প্রসবের সময় সাহায্য করবে, শিশুর যে গর্ভাবস্থার সময় যে শিশুটাকে বা ভ্রূণটাকে এই জরায়ুর প্রাচীরে রোপিত হতে সাহায্য করবে, ভ্রূণটার বৃদ্ধিতে সাহায্য করবে, প্লাসেন্টা তৈরিতে সাহায্য করবে যেখান থেকে শিশু পুষ্টিরস পাবে, আর প্রসব কার্যে সাহায্য করবে, প্রসবের সময় এই যে জরায়ুর পথকে প্রসারিত করতে সাহায্য করবে। ঠিক আছে, এগুলো গেল প্রোজেস্টেরন হরমোনের কাজ। এবার আসি কয়েকটা রোগ। আমরা যে যে হরমোনগুলো ছিল পড়া হয়ে গেছে, এবার কয়েকটা অস্বাভাবিক যেগুলো হরমোন ঠিকঠাক যদি ক্ষরিত না হয় তাহলে আমাদের অনেক রোগ হতে পারে। কি কি? একদম প্রথমে রয়েছে বামনত্ব। এই যে হাইট শর্ট, অনেকে দেখতে পারো না খুব হাইট শর্ট, বামন। তারা এতটা হাইট শর্ট কেন হয়? কারণ তাদের যে পিটুইটারি সেখান থেকে যে গ্রোথ হরমোন ক্ষরণ হওয়ার কথা সেটা পর্যাপ্ত পরিমাণে ক্ষরণ হয় না, যার ফলে তাদের ওই বামনত্ব পরিলক্ষিত হয়। দেহের বৃদ্ধি ঠিকঠাক হয় না, উচ্চতা বৃদ্ধি হয় না, ও অস্থিপেশির বৃদ্ধি ঠিকঠাক হয় না, যার জন্য তাদের কিন্তু স্ট্রাকচারটা অনেক ছোট হয়। নেক্সট কি রয়েছে? ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাস কেন হয়? এডিএইচ এর কম ক্ষরণে। এডিএইচ এর আরেকটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন, ভেসোপ্রেসিন হরমোন। এটার কম ক্ষরণে কি হচ্ছে? ডায়াবেটিস ইনসিপিডাস হয়। কারণ এডিএইচ কোথায় গিয়ে কাজ করে? এই যে বললাম আমাদের কিডনি, এটা আমাদের কিডনি, আর এই কিডনি অসংখ্য নেফ্রন দ্বারা গঠিত। কিডনির মধ্যে কি থাকে? এরকম অসংখ্য নেফ্রন থাকে, নেফ্রন। প্রায় 10 লক্ষ নেফ্রন নিয়ে কিডনি তৈরি। এই এক একটা নেফ্রনের মধ্যে কি তৈরি হয়? আমাদের মূত্র উৎপন্ন হয়। তো নেফ্রনটা কেমন দেখতে বলো তো? নেফ্রনটা এরকম দেখতে। এই একটা থাকে, এরকম বেশ কিছু নালিকা থাকবে এখানটায়, এটাকে বলা হয় পরা সংবর্ত নালিকা। এরকম একটা ইউ আকৃতি স্ট্রাকচার থাকে, এটাকে বলা হয় হেনলির লুপ। তারপরে থাকবে একটা দূর সংবর্ত নালিকা, আর একটা থাকবে সংগ্রাহী নালিকা, সংগ্রাহী নালিকা। তো এখানে কি হচ্ছে? এখানে থাকে তোমার রক্তবাহ, এখানে থাকছে রক্তবাহ। তো এই রক্তবাহ থেকে তারা কি করছে? রক্তবাহ থেকে যত দূষিত তরল, সেই দূষিত তরলগুলো নিয়ে কি তৈরি করছে? এরা মূত্র উৎপন্ন করছে। এখানে কি তৈরি করবে? মূত্র উৎপন্ন করবে। তো এই যে এখানে মূত্র যতটা পরিমাণ জল নিল, দেখা যায় এর মধ্যে অনেক প্রয়োজনীয় জিনিসও থাকে, আবার বেশি পরিমাণ জল থেকে যায়। তো সেগুলো আবার কি হয়? পরে পুনঃশোষণ হয়, এগুলোকে বলা হয় পুনঃশোষণ। তো এই জলের পুনঃশোষণ ঘটে। তো জলের পুনঃশোষণে সাহায্য কে করছে? এডিএইচ হরমোন করছে। যদি এডিএইচ হরমোন ঠিকঠাক ক্ষরণ না হয় তাহলে কি হবে? তাহলে এই জলের পুনঃশোষণ হবে না, যতটা মূত্র উৎপন্ন হচ্ছে ততটাই রিলিজ হয়ে যাবে। তার ফলে কি? বহুমূত্র দেখা যাবে। এডিএইচ এর কম ক্ষরণে কি হবে? বহুমূত্র পরিলক্ষিত হবে। আর এই রোগটাকেই বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস। বোঝা গেল? চলো, এরপর রয়েছে গলগণ্ড। গলগণ্ড বা গয়টার। আমাদের এই যে থাইরয়েড গ্রন্থি এখানটা থাকে, তো থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক স্ফীতি বা বৃদ্ধি পাওয়াটাকে বলা হয় গয়টার বা গলগণ্ড রোগ। কেন হয় এটা? আয়োডিনের অভাবে। এবার আয়োডিন কোথায় থাকে? থাইরক্সিন হরমোনে। থাইরক্সিনের আরেকটা নাম বলেছিলাম না, ট্রাই আয়োডোথাইরোনিন। কেন? কারণ তার মধ্যে T4 আয়োডিন থাকে প্রচুর পরিমাণে। তো এই থাইরক্সিন হরমোন যদি কম ক্ষরিত হয় তাহলে কি হবে? আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা আস্তে আস্তে ফুলতে শুরু করে এবং সেই গয়টার রোগ তৈরি হয়। ঠিক আছে? আর নেক্সট কি আছে? ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস ইনসিপিডাস পড়েছি, মনে রাখবে দুটোই কিন্তু ডায়াবেটিস, দুটোরই রোগ লক্ষণ একই কিন্তু কারণ আলাদা। রোগ লক্ষণ এটার ক্ষেত্রেও বহুমূত্র রোগ হয়, এটার ক্ষেত্রেও কি হচ্ছে? বহুমূত্র পরিলক্ষিত হয়, ঘন ঘন মূত্রত্যাগ হবে। কিন্তু এটা কিসের জন্য হয়? ইনসুলিনের কম ক্ষরণ। ইনসুলিন কম ক্ষরণ হলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাবে। কি হচ্ছে? রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাবে ইনসুলিনের কম ক্ষরণে। তার ফলে কি হচ্ছে? বহুমূত্র ডিজিজ হচ্ছে। এইটাকে বলছি আমরা ডায়াবেটিস মেলিটাস।
হলো, এই গেল রোগগুলো। এবার লাস্ট রয়েছে আমাদের অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য। আমি প্রথমেই তো বলে দিয়েছি তোমাদের অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলা হয়, তো পার্থক্যটা একবার দেখে নাও। অন্তঃক্ষরাতে কি বলেছিলাম, ক্ষরণনালী থাকবে না, সরাসরি রক্তে মিশবে। এই দেখো এখান থেকে কি হরমোন খরিত হয়, মানে সরি এখান থেকে কি খরিত হয়, হরমোন খরিত হয়, আর এটা নির্দিষ্ট টার্গেট কোষে গিয়ে কাজ করে। আর বহিঃক্ষরা গ্রন্থি, ক্ষরণনালী থাকবে, খরিত বস্তু কি, বহিঃক্ষরা গ্রন্থি থেকে মূলত পাচক রস, উৎসেচক এগুলো খরিত হয়। আর এটা নির্দিষ্ট কোনো বস্তুর ওপরই কাজ করবে, কারণ এক একটা উৎসেচক এক একটা নির্দিষ্ট বস্তুর ওপর কাজ করে। ঠিক আছে, তাহলে এই গেল অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির কাজ। তাহলে এখানে তোমাদের পুরোপুরি যে প্রাণী হরমোন, প্রাণীদের যতগুলো হরমোন ছিল তার কাজ আমরা পড়লাম, তার যে অভাবজনিত লক্ষণ, কি কি রোগ হতে পারে, সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখলাম। আশা করি এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার। চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে, কারণ এই চ্যাপ্টার থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, আর অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় পেয়ে থাকবে। তো চ্যাপ্টারটা ভালো করে পড়বে প্রত্যেকে। আর সেশনটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেককে বলছি লাইক করবে, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা নতুন হও, সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।